কেরানীবাবু ওরফে ছোট ডাক্তারবাবু কহিলেন, রাত্রিরে সুবিধা হবে না, কাল সকালে রোগীকে নিয়ে আসা যাবে। বড় সাহেব গর্জন করিয়া কহিলেন, সে হতে পারে না। গো মাই বয়, আবি চল যাও, চারটো সিপাই ওর লালটিন লেকে যাও। ওয়েল মিস্টার ঘোষ, আপনি সঙ্গে নিয়ে আসবেন, ঠিক হ্যাঁ? তৎক্ষণাৎ 4 জন সিপাহী চলিল বন্দুক কাঁধে করিয়া, আর কয়েকজন বরকন্দাজ চলিল সেকালের হারিকেন ল্যাম্প হাতে করিয়া। পরমানন্দ নীরবে পথ চলিলেন, পথে একটি কথাও বলিলেন না। তারপর ধীরে ধীরে বাগান বাড়ির দিকে গেলেন। সেখানে মলিন শয্যায় শুইয়া বন্দ্যোপাধ্যায় মহাশয় যন্ত্রণা ব্যঞ্জক শব্দ করিতেছিলেন। তাহাকে সযত্নে পালকিতে তোলা হইল। কৈলাস বন্দ্যোপাধ্যায়ের দেহ শীর্ণ বিবর্ণ হইয়া গিয়াছিল, তাহার মুখ দিয়া একটি কথাও বাহির হইতেছিল না। তিনি মাঝে মাঝে বিভ্রান্তের মতো মুখ তুলিয়া সকলের দিকে চাহিতেছিলেন। নীরবে সব কাজ হইল। পরমানন্দ সঙ্গে সঙ্গে আসিলেন। খুব সন্তর্পণের সহিত বারুজ্জে মহাশয়কে পাশের বিরাট বজরাখানিতে তোলা হইল। কৈলাস বারুজ্জেকে বড় বজরায় তোলা হইলে পর ছোট সাহেবটিও রং করা ও বৃহৎ সুন্দর পিনেশ হইতে নামিয়া সেই বজরায় চলিয়া গেলেন। বড় সাহেব হাত বাড়াইয়া পরমানন্দকে পিনেশে আসিবার জন্য ইঙ্গিত করিলেন, পরে নিজে নিচে নামিয়া তাহাকে লইয়া চলিলেন। বড় সাহেবের সহিত পরমানন্দ ঘোষ পিনেশের ভেতর প্রবেশ করিবা মাত্র একজন সশস্ত্র শিখ প্রহরী দরজাটা তৎক্ষণাৎ বন্ধ করিয়া দিল। পরমানন্দ ভীত চকিতভাবে শুনিতে পাইলেন ঝনঝন শব্দ করিয়া শিকল টাঙিয়া নোঙর তোলা হইল। লোকজন সব একে একে পাশের নৌকাগুলিতে উঠিয়া পড়িল। তারপর একসঙ্গে বজরা, নৌকা এবং পিনেশ দ্রুত ছুটিয়া চলিল। তারের শব্দ হইতে লাগিল ঝপঝপ। ভীত কণ্ঠে পরমানন্দ কহিলেন, হুজুর স্যার, এ কি, আমায় নামতে দিন। এই কথা বলিয়া তিনি দরজার দিকে অগ্রসর হইতেছিলেন। অমনি বড় সাহেব শক্ত করিয়া তাহার হাত ধরিয়া কহিল, ইউ ইউ রোক, ইউ ডাক্কু, চুপ রহ, কই হ্যাঁ, ইসকো হাত করি লাগাও, ঠান্ডা কামরামে রাখো। মুহূর্তে 2 জন প্রহরী ছুটিয়া আসিল। পরমানন্দ তাহাদের সহিত রীতিমতো ধস্তাধস্তি করিতে লাগিলেন। তাহাদের সহিত একরূপ হাতাহাতি হইতে লাগিল। কিন্তু সে আর কতক্ষণ। প্রহরীরা তাহাকে হাত করি পরাইয়া পিঠে 2-4 ঘা দিয়া ঘর হইতে বাহির করিয়া নিল। পরমানন্দের আর্তনাদ কেহ শুনিল না। তখন রাত্রি হইয়াছিল। আকাশে শুক্লপক্ষের সপ্তমীর চাঁদের ক্ষীণ জ্যোৎস্নার আলোতে ও তারার জ্যোতিতে ঢোল সমুদ্রের কালো জল চিকচিক করিতেছিল। এদিকে ডেপুটি রামতারণ পদ্মার স্রোতে ভাসিতে ভাসিতে প্রায় 1 ক্রোশ দূরে একটা চরের উপর গিয়া পড়িলেন। তাহার জ্ঞান ছিল না। সেই চরের কাছে কয়েকখানি জেলে ডিঙি বাঁধা ছিল। জেলেরা ইলিশ মাছ ধরিতেছিল। নৌকা বোঝাই ইলিশ মাছ। রাত্রির দুর্যোগ তখন ছিল না। ফাঁকা ফাঁকা মেঘ আকাশের এখানে ওখানে দল ছাড়া বালকদের মতো ছুটিয়া বেড়াইতেছিল। একখানি জেলে নৌকা রামতারণ চরের যে জায়গায় আসিয়া ঠেকিয়াছিলেন সেখানেই বাঁধা ছিল। নৌকার লোকেরা গলুইয়ের কাছে বসিয়া তামাক খাইতেছিল। একজন বৃদ্ধ জেলের নজর পড়িল রামতারণের বালুকা শয্যায় পতিত অচৈতন্য দেহের উপর। সে অন্যান্য জেলেদের ডাকিয়া কহিল, আরে দেখ না, এই কাইলকে জ্বরে কোন বাবুর নৌকা না জানি ডুইবা গেছিল, আয় বাবুরে নৌকায় তুলে আনি। একজন মাঝি কহিল, চৈতন্যের বাবার বুড়াকালে ভীমরতি হইছে, মা গঙ্গা যাতে দয়া করছেন সে আবার বাঁচব, এই সকালবেলা মরা ঘাটতে পারুন না। বৃদ্ধ তাহার কথা শুনিল না। সে নিচে নামিয়া আসিল এবং রামতারণের অচৈতন্য দেহ বেশ ভালো করিয়া পরীক্ষা করিয়া দেখিল তাহার দেহে জীবন আছে এবং নাসিকা দিয়া ক্ষীণ শ্বাস বহিতেছে। ইতিমধ্যে কয়েকজন মাঝি রামতারণকে একখানি নৌকায় তুলিয়া লইল এবং সযত্নে তাহার কাপড় বদলাইয়া দিল ও আগুন জ্বালিয়া দেহে উত্তাপ দিতে লাগিল। বলিষ্ঠ রামতারণ খানিক পরেই আস্তে আস্তে একবার চোখ মেলিলেন। একজন জেলে তাড়াতাড়ি খানিকটা দুধ গরম করিয়া খাওয়াইয়া দিল। 2 ঘণ্টা পরে রামতারণ সম্পূর্ণভাবে জ্ঞান লাভ করিলেন। তাহার গলার পইতা দেখিয়া জেলেরা একে একে তাহাকে প্রণাম করিল। রামতারণ বলিলেন, আমি এখন কোথায় আর কিভাবেই বা এখানে এলাম
বলতে পারো ভাই? বৃদ্ধ জেলে সব কথা বলিল। রামতারণ জেলেদের কাছে অকপটে কি কি হইয়াছিল সে কথা বলিলেন। বৃদ্ধ জেলের নাম সাধু। তার বয়স 60-এর উপর। মাথার চুলগুলি সব পাকা, চক্ষু দুইটি উজ্জ্বল, মুখের দিকে লক্ষ্য করিলেই মনে হয় বেশ বুদ্ধিমান। সাধু রামতারণকে জিজ্ঞাসা করিল, এই যে ঠাকুর কর্তা, আপনি আগে তুমি কি কর্ম করো? রামতারণ কহিল, ডেপুটি ম্যাজিস্ট্রেট। সাধু কৌতূহলী হইয়া তাহাদের নৌকার নবীন মালকে প্রশ্ন করিল, এই নবীন, এই ডেপুটি ম্যাজিস্ট্রেট কি রে? নবীন কিছুদিন পাঠশালায় পড়িয়াছিল, এমনকি উচ্চ প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণও হইয়াছিল। সে জেলেদের ভিতর নবীন পণ্ডিত নামে পরিচিত। সে নিজে যেমন বাজারে মাছ বেচে, তেমনি আবার সঙ্গী সব জেলেদের হিসাবপত্র লিখিয়া দেয় বলিয়া পারিশ্রমিক হিসেবে কিছু ভাগ পায়, আর নগদ সামান্য 4-5 টাকাও প্রতি মাসে পাইয়া থাকে। নবীন বলিল, সাধু জ্যাঠা, ডেপুটি ম্যাজিস্ট্রেট মস্ত বড় হাকিম। হাকিম? কথাটা শুনিয়া আবার রামতারণকে সাধু মালো ভক্তিভরে প্রণাম করিল। মানুষ মানুষের শ্রদ্ধা পায় অর্থ বলে এবং ক্ষমতা বলে। যাহার অর্থ আছে সে অযোগ্য হইলেও যোগ্য, অপদার্থ হইলেও সকলের কাছে সম্মানিত হইয়া থাকে, আর যাহারা উচ্চ রাজপদে অভিষিক্ত তাহারাও সকলের কাছে শ্রদ্ধা ও সম্মান লাভ করেন ভয় ও নির্যাতনের আশঙ্কায়। বাংলার এই ধীবর সম্প্রদায়ের মতো নিরীহ সম্প্রদায় এদেশে বিরল। তাহারা শান্তিপ্রিয়, কলহপ্রিয় নহে। কোনো গোলযোগের মধ্যে তাহারা যাইতে চাহে না। অনেক সময় নিকৃদের কাছে তারা প্রতারিত হয়, তবু তারা কোনো হাঙ্গামা হুজ্জুতে যায় না। রামতারণ তাহাদিগকে লক্ষ্য করিয়া কহিলেন, ভাই, তোমরা আমার জীবন রক্ষা করেছ, এ ঋণ আমার জীবনে শোধ করতে পারবো না। সাধু কহিল, ঠাকুর কর্তা, হুজুর, এ মহিমবাবুর কাজ। রামতারণ মনের ভাব গোপন করিয়া বলিলেন, মহিমবাবু কে? আইকা মহিম ডাকাত, তেনাকে আমরা মহিমবাবুই বলি। তার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। রামতারণ কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিলেন, তার বাড়ি কোথায়? সাধু চুপি চুপি কহিল, বাড়ি যে কই তা তো কইতে পারুন না কর্তা। কার ঘাড়ে কয়টা মাথা, সাক্ষাৎ জম, বুঝলেন ঠাকুর কর্তা। রামতারণ বাবু বলিলেন, তোমরা এখন কোথায় যাবে? আইকা কর্তা, গঞ্জের হাটে। কি গঞ্জ? মূলফতগঞ্জ, ভারী হাট মিলে। সাধু রামতারণকে আবার জিজ্ঞাসা করিল, তা আপনি কই যাইবেন? রামতারণ সাধুর কাঁধে একখানি হাত রাখিয়া বলিলেন, দেখো ভাই, আমার সঙ্গের লোকজনের কি হলো তা তো জানি না। পিনেসটাও ডুবে গেছে, বজরা আর সব কোথায় গেল কি করে বলবো বলো? আমি যে বেঁচেছি সে তোমাদের দয়া, আইকা গুরুর কৃপা। তারপর সাধু সুর করিয়া গুরুর নামগান করিতে লাগিল। রামতারণবাবু হাসিয়া বলিলেন, সে তো ভাই সত্য কথা, নইলে আমি কেমন করে মরণের মুখ হতে বাঁচলাম? আইগা সবই গুরুর কৃপা। আচ্ছা সাধু, সোনার দেউল কত দূর? কেন ঠাকুর কথা? সেইখানে আমার শ্বশুর বাড়ি। যদি সেখানে পৌঁছতে পারতাম তাহলে জামা কাপড় বদলে আবার রওনা হতে পারতাম ঢাকা শহরের দিকে। ও, তা সোনার দেউল আইকা এই যে গাঙ্গের বাঁকে 2 দণ্ডের পথ মাত্র। আর আমাকেও ঠাকুর কর্তা গঞ্জের হাটে যাইতে হইব, তো নৌকা এখানে ছাড়তে হইব। সঙ্গে সঙ্গে নৌকার নোঙর তোলা হইল। সারি সারি জেলের নৌকো পদ্মার শান্ত শীতল বুকের ওপর দিয়া কলকল ছলছল শব্দ করিতে করিতে বেগে ছুটিয়া চলিল। সাধু রামতারণের পাশে বসিয়া তামাক টানিতে টানিতে কহিল, ঠাকুর কর্তার কি তামাক অভ্যাস আছে? রামতারণ বলিলেন, না, আইকা বানে তুফানে জলে দিনরাত পড়ে থাকি, তো এই একখান তামাকের নেশা না হইলে পারি না। আগে জয়গুরু জয়গুরু। সোনার দেউলে আমরা মাঝে মধ্যে যাই। ভারী গাঁও, অনেক বাহন আছে। তা আপনি কোন বাড়ি যাইবেন? এইখানে কি আপনার কোনো কুটুম আছে? রামতারণ বলিলেন, আমার শ্বশুর বাড়ি মুখুজ্জে বাড়ি। সাধু ঔৎসুক্য সহকারে কহিল, মুখুজ্জে বাড়ি? তা আপনার শ্বশুর মশাইয়ের নাম কি ঠাকুর কর্তা? বেনি মুখুজ্জে, লোকে তাকে বেনি পণ্ডিত বলে। বেনি মুখুজ্জের নাম শুনিয়া সাধু সহসা চমকাইয়া উঠিল।
সে মুহূর্ত মাত্র, তারপর কহিল, তেনারা তো মস্ত বড় লোক। দেখিতে দেখিতে নৌকাখানি সোনার দেউল গ্রামের কাছে আসিল। পদ্মার পার হইতে মাত্র 1 ক্রোশ দূরে এই গ্রাম। ছোট একটি খাল সাপের মতো আঁকিয়া বাঁকিয়া গ্রামের দিকে চলিয়া গিয়াছে। সাধু মাঝি খালের মুখে যে কখানি ডিঙি নৌকো বাঁধা ছিল তার একখানি নৌকা ভাড়া করিয়া দিল। রামতারণকে বিদায় দিবার সময় জেলেরা একে একে তাহাকে প্রণাম করিল। রামতারণ কহিল, যদি কখনো ঢাকা যাও সাধু ভাই, তবে তোমরা সকলে আমার ওখানে যেও। রামতারণ জেলেদের নিকট বাসার ঠিকানা বলিয়া দিলেন। ডিঙি নৌকাখানি ঝোপঝাপের আড়াল দিয়া জোয়ারের টানে 1 ঘণ্টার মধ্যেই দেখিতে দেখিতে সোনার দেউল গ্রামের বেনি পণ্ডিতের বাড়ির ঘাটে গিয়া থামিল। প্রকাণ্ড বাড়ি। মাঝিকে ভাড়া দিবার মতন 4 আনা পয়সাও তখন তাহার সঙ্গে ছিল না। পত্নী সুশীলার নিকট হইতে চাহিয়া দিবেন, এই ছিল তার মনে। কিন্তু মাঝিকে ভাড়ার কথা বলিতেই সে কহিল, ঠাকুর কথা, ওই সাধু জ্যাঠা আমার ভাড়া চুকাইয়া দিছে। বিস্মিত রামতারণ আবার সাধুকে মনে মনে ধন্যবাদ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হইলেন। ডেপুটি রামতারণের নিরুদ্দেশের সংবাদ এবং সরকার হইতে নানারূপ তদবির ও তত্ত্ব তালাশ করা সত্ত্বেও যখন মহিম ডাকাত ও তাহার দলের লোকেরা 2-4 জন ছাড়া আর কেউ ধরা পড়িল না, তখন গভর্নমেন্ট এ সম্বন্ধে বিশেষভাবে মনোযোগী হইলেন। আর ঢাকা বিভাগের পুলিশ সাহেব ও ম্যাজিস্ট্রেট এবং কমিশনারের প্রতি আদেশ দেওয়া হইল, যে সকল ডাকাত বা তাহাদের সাহায্যকারীরা ধরা পড়িয়াছে তাহাদিগকে হয় প্রলোভন দেখাইয়া নতুবা নির্যাতন করিয়া যেভাবেই হোক অন্য ডাকাতের সন্ধান করিতেই হইবে। কালীকান্তের অসাধারণ পরিশ্রমে ও কৌশলে ডাকাতদের দ্বারা উৎপীড়িত নিখিল, চণ্ডিকারূপিণী মেয়েটি এবং দস্যু সর্দার পরমানন্দ ঘোষ প্রভৃতি ধৃত হওয়ায় ও কৈলাস বারুজ্জে মহাশয়ের উদ্ধার হওয়ায় ঢাকার পুলিশ সাহেব ও ম্যাজিস্ট্রেট তাহাকে অনেক ধন্যবাদ দিয়া ও পুরস্কৃত করিয়া মহিমকে ধরিবার জন্য লোকবল, অর্থ, নৌকা এবং অস্ত্রশস্ত্র সর্ববিষয়েই অধিকতর রূপ সাহায্য করিলেন। এদিকে তরুণ রামতারণ ডেপুটি নিরুদ্দিষ্ট হওয়ায় প্রত্যেক সংবাদপত্রে সরকারের ও পুলিশ কর্মচারীদের অযোগ্যতা সম্বন্ধে আলোচনা আরম্ভ হইল। এমনকি ডাকাতি কমিশন বা ড্যাকৈটি কমিশন তুলিয়া দিবার জন্য অনেকে অনেক রূপ প্রস্তাব করিলেন। কিন্তু ডাকাতি কমিশনের যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন তিনি অতি যোগ্য ব্যক্তি। দিনরাত পরিশ্রম করিয়া দস্যু ডাকাত বহুল দেশে জনগণের মধ্যে শান্তি আনিতে চেষ্টা করিয়াছিলেন। তিনি সরকারকে লিখিলেন, আমি বিশেষ চেষ্টা করিয়া অনেক বড় ডাকাত দলের লোককে গ্রেপ্তার করিয়াছি এবং তাহারা নিজ নিজ দলভুক্ত সর্দার ও অন্যান্য ডাকাতদের নামও বলিতেছে। আমি বিশ্বাস করি শীঘ্রই দস্যুদের সদল বলে গ্রেপ্তার করিতে পারিব। তিনি শুধু রিপোর্ট দিয়াই ক্ষান্ত হইলেন না, সঙ্গে সঙ্গে যেসব ডাকাতদের ধরিতে পারিয়াছিলেন তাদের নামও উল্লেখ করিলেন। বিশেষ করিয়া কালীকান্ত গোয়েন্দার কৃতিত্বের কথা লিখিলেন এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার স্পষ্ট জানাইয়া দিলেন যে তিনি 1 বৎসরের মধ্যেই পূর্ববঙ্গের ডাকাতি দমন করিবেনই। এই রিপোর্ট পাইয়া গভর্নমেন্ট আর 1 বৎসরের জন্য ডাকাতি কমিশনের কার্যকাল বাড়াইয়া দিলেন। কালীকান্ত সুন্দরবন হইতে আরম্ভ করিয়া পূর্ববঙ্গের প্রধান প্রধান ডাকাতের নামের একটি তালিকা প্রস্তুত করিয়া ফেলিলেন এবং দেখিলেন যে এই অঞ্চলের দস্যু ডাকাতদের সহায়ক হইতেছেন বেশিরভাগ বর্ধিষ্ণু জমিদার এবং তালুকদারেরা। তাহাদের সাহায্যেই ডাকাতেরা নিরাপদে ডাকাতি করে, আর সেকালের দারোগাবাবুদের অকর্মণ্যতা, অর্থলোভ এবং ডাকাতদের সাহায্য করিবার কথাও তিনি প্রকাশ করিতে ছাড়িলেন না। এমনকি গভর্নমেন্ট যেসব জমিদারদের একান্ত রাজভক্ত ও ভালো মানুষ বলিয়া জানিতেন, তাহারাই যে দস্যু দলের পোষক তাহাও অজ্ঞাত রহিল না। কালীকান্তের রিপোর্ট পাইয়া ঢাকার ম্যাজিস্ট্রেট তাহার এলাকাধীন প্রত্যেক জমিদার ও তালুকদার দিগকে ঢাকা শহরে ডাকিয়া আনিলেন এবং যে দরবার করিয়া অতি কঠোরভাবে আদেশ করিলেন যে দেশের প্রজাদের মধ্যে যাহাতে কোনরূপ অশান্তি বা উপদ্রব না ঘটে, তাহারা যাহাতে শান্তিতে ও সুখে বাস করিতে পারে, গভর্নমেন্ট তাহাই চাহেন। এরূপ স্থলে যদি তাহার ব্যতিক্রম হয়, নিরীহ প্রজারা যদি দস্যু তস্করের হাতে নির্যাতিত হয়, তবে তাহা সরকারের পক্ষে এবং জমিদার ও তালুকদারদের পক্ষে
একেবারেই গৌরবের কথা নয়। সরকার জানিতে পারিয়াছেন যে আজ যাহারা এ দরবারে উপস্থিত আছেন তাহাদের মধ্যে অনেকে দস্যু দলভুক্ত না হইলেও তাহাদের সহায়ক। অতএব তিনি তাহাদিগকে আদেশ করিতেছেন যে 1 সপ্তাহের মধ্যে যেন তাহারা তাহাদের এলাকায় যেসব দস্যু ডাকাত আছে তাহাদিগকে ধরিবার ব্যবস্থা করেন। গভর্নমেন্ট এ কার্যে তাহাদিগকে সর্বপ্রকার সাহায্য করিবেন। এইরূপ বলিয়া ম্যাজিস্ট্রেট তাহাদিগকে দারোগা প্রভৃতি পুলিশ কর্মচারীর ন্যায় ডাকাত ধরিবার জন্য একখানি পরোয়ানা দিলেন। জমিদার ও তালুকদারেরা ভীত বিহ্বল হইয়া নিজ নিজ বাসপল্লীতে ফিরিয়া গেলেন এবং সকলেই সরকারকে সাহায্য করিবেন বলিয়া প্রতিশ্রুতি দিলেন। কিন্তু কার্যত তাহারা কেহই কিছুই করিলেন না। না করিবার প্রধান কারণ তাহারা ধরাইয়া দিবেন কাহাকে? যেসব দস্যু ডাকাতের সাহায্যে নিজেরা অর্থশালী হইয়াছেন, এমনকি ডাকাতদের ভাগের অংশ দিবার সময়ও প্রবঞ্চনা করিয়াছেন, সেই সব স্বার্থপর লোভী পাপিষ্ঠেরা কিভাবে শত্রুতা করিবেন? তাহা হইলে তাদের বাড়ি ঘর লুটতরাজ হওয়ার সম্ভাবনাই বেশি। কাজেই মুখে প্রতিজ্ঞা করিয়া থাকিলেও কার্যক্ষেত্রে সকলে তেমনভাবে মনোযোগী হইলেন না। কেবলমাত্র 2-4 জন মহৎ ও দেশহিতৈষী জমিদার এ বিষয়ে মন দিলেন এবং তাহাতে অনেকটা সুফলও হইল। নিখিলের কথা। আমি পদ্মার শোভা দেখিতেছি এবং মনে মনে ভাবিতেছি, জানি না কোথায় চলিলাম। এমন সময় বজরার দরজার কাছে যে লোকটি পাহারা দিতেছিল সে আমাকে ভিতরে আসিতে বলিল। আমি ভিতরে আসিয়া দেখিলাম ফরাস পাতা বিছানার উপর একজন গৌরবর্ণ ভদ্রলোক একটি সাদা কাপড়ের ফতুয়া গায়ে বসিয়া কি যেন লিখিতেছেন। আমাকে দেখিয়া বলিলেন, ওইখানে বসো, তোমার সঙ্গে কথা আছে। আমি চমকিত হইলাম এবং বিস্ময়ের সহিত বলিলাম, ফকির সাহেব কোথায় গেলেন? ভদ্রলোক গম্ভীরভাবে বলিলেন, সে খবরে তোমার কি কাজ? আমি সভয়ে দেখিলাম কি বলিষ্ঠ শরীর, চোখের কি তীক্ষ্ণ চাহনি, যেন আমার মনের ভাব সেই চাহনি দিয়াই পড়িয়া ফেলিতেছেন। তারপর আমাকে প্রশ্ন করিলেন, তোমার মায়ের নাম কি ভুবনমোহিনী? আগে হ্যাঁ। আচ্ছা, তোমাদের বাড়িতে মাঝে মাঝে কি একটি ভদ্রলোক এসে তোমার মায়ের সঙ্গে দেখা করতেন এবং তাকে ভয় দেখিয়ে যেতেন? সেজন্য তোমার মা দেশ বাড়ি ছেড়ে তোমাকে নিয়ে কাশী গিয়ে বাস করতে চেয়েছিলেন? আগে মা মাঝে মাঝে এরকম বলতেন বটে, তবে গ্রামের লোকেরা আশ্বাস দিয়ে বলতেন তোমার নিখিলকে মানুষ না করা পর্যন্ত কোথাও যাওয়া হতে পারে না। আচ্ছা, তোমাদের গ্রামের আশপাশ থেকে কোনোদিন কোনো মেয়ে চুরি হয়েছে জানো? এই তোমাদের খেলার সাথীদের মধ্যে? আমার মঙ্গলির কথা মনে পড়িল। আমি বলিলাম, আমাদের গ্রামের নতুন ভট্টাচার্যদের বাড়ির মেয়ে মঙ্গলি চুরি হয়েছে বলে তার মা বাবা অনেকদিন পর্যন্ত কান্নাকাটি করেছিল। তুমি তাদের বাড়ি গিয়েছো কোনোদিন খেলা করতে? ভট্টাচার্যের অবস্থা কেমন ছিল? আগে আমাদের পাঠশালা তো ওদের পাড়াতেই। মঙ্গলীদের বাড়ির কাছেই খাল, খালের পাড়ে মস্ত বড় 2 বকুল গাছ আছে। সেখানে আমরা ফুল কুড়োতাম, বকুলের মালা গাঁথতাম। ওখানে আমাদের গ্রামের ছেলেমেয়েদের তো মস্ত বড় জটলা। বকুলতলার পাশ দিয়ে একটা খাল চলে গিয়েছে কিনা, তাই ওটাকে আমরা বলতাম বকুলতলার ঘাট। আচ্ছা নিখিল, মঙ্গলি তোমাদের বাড়ি কখনো যেত? প্রায় রোজই তো আসতো। ওরা বড় গরিব কিনা, তাই মা ওকে চাল ডাল, সময় সময় পয়সা, তরিতরকারি এসব দিতেন। ভট্টাচার্য মশাইয়ের অনেক বয়স হয়ে গিয়েছিল, তারপর তিনি বাড়ি বাড়ি যজমানি করে যা পেতেন তা দিয়ে অতি কষ্টে দিন চলত। মঙ্গলি সেজন্য বড় দুঃখ করতো আমাদের কাছে। আচ্ছা, তোমাদের ঢাকা রওনা হওয়ার কতদিন আগে মঙ্গলিকে গ্রামে পাওয়া যায়নি? আগে 1 বছর হবে। ভট্টাচার্য মশাই আর তার স্ত্রী প্রথম কয়েক মাস খুব কাঁদাকাদি করতেন, কিন্তু পরে আর করতেন না। যজমানি করাও ছেড়ে দিয়েছিলেন। বলতেন, বুড়ো হয়েছি, আর উপোস করতে পারি নে। এ বয়সে পাড়ায় পাড়ায় ঘুরে যজমানি করা সম্ভব নয়। তবে তাদের চলে কি করে জানো? ওই লোকে বলতো মঙ্গলিকে যে ডাকাতরা চুরি করে নিয়েছে, সে ডাকাতেরা মঙ্গলির বাবাকে অনেক টাকা দিয়েছে, তাই মঙ্গলির জন্য তারা আর কান্নাকাটি করে না, কারো বাড়ি ভিক্ষেও করে না। ডাকাতরা নাকি গভীর রাত্রিতে বকুলতলার ঘাটে নৌকো ভিড়িয়ে ওদের খাবার দিয়ে যায়, আর কোথায় কোন গ্রামে ডাকাতি করবে তার সন্ধান জেনে নেয়। ভদ্রলোক গম্ভীরভাবে বললেন, এত সব কথা কোথায় শুনলে?
কেন, আমাদের বাড়িতে মায়ের কাছে পাড়ার সব মেয়েরা আসতেন তো এইসব গল্প করতে। আচ্ছা, তুমি মঙ্গলীকে দেখলে চিনতে পারবে? কেন পারবো না? কালকে দিগম্বরী তলায় যখন গোলযোগ হয়েছিল তখন তুমি জেগেছিলে না ঘুমিয়েছিলে? আগে জেগেছিলাম, ভয় ভয় কাঁপছিলাম। মঙ্গলীর বাবার নাম কি? বসন্ত ভট্টাচার্য। মঙ্গলীর মায়ের নাম জানো? শুনেছি, মা বলতেন কালী তারা। ভট্টাচার্য মশাই তোমাদের বাড়ি যেতেন? যাবেন না কেন, তিনি যে আমাদের বাড়িতে পুরুষ ছিলেন। তোমাকে তিনি চেনেন, কেন চিনবেন না? বারে এক গায়ে যে বাড়ি। তোমার মার জন্য খুব কষ্ট হয় না নিখিল? মাকে দেখতে ইচ্ছা হয়। আমি কাঁদিয়া ফেলিলাম। কাঁদিতে কাঁদিতে বলিলাম, আমাকে আবার মায়ের কাছে নিয়ে যান। আচ্ছা, আমার মা কি বেঁচে আছেন? কোনো ভয় নেই, তোমার মাকে আমরা উদ্ধার করব বলেই তো তোমাকে এত কথা জিজ্ঞাসা করলাম। আচ্ছা, ফকির সাহেব কোথায় গেলেন? যখন দরকার হবে তখন তিনি তোমার সঙ্গে দেখা করবেন। ভদ্রলোক হঠাৎ উঠিয়া পাশের ঘরের দরজাটি খুলিয়া ফেলিলেন। দরজা খোলা মাত্র দেখিলাম মঙ্গলী সেখানে দাঁড়াইয়া আছে। আনন্দে চিৎকার করিয়া বলিলাম, মঙ্গলী! ভদ্রলোক বজ্রগম্ভীর কণ্ঠে বলিলেন, চুপ। আমিও বিস্ময়ে চুপ করিলাম। সপ্তাহ কাটিয়া গেল। দেখিতে দেখিতে পক্ষ ও মাস কাটিল। ভুবন মোহিনী এখনো বন্দিনী। আদর যত্নের কোনো অভাব নাই, তাহার উপর কোনো অত্যাচার বা উৎপীড়নের ভাবও নাই। একদিন সহসা সেই প্রাচীনা রমণীটি ব্যস্ত সম্মস্তভাবে ভুবন মোহিনীর কাছে আসিয়া কহিল যে দস্যু সর্দার মহিম আসিতেছে। এ কথা শুনিয়া ভুবন মোহিনী আতঙ্কে শিহরিয়া উঠিলেন। মনে হইতেছিল বুঝি নিখিল বাঁচিয়া নাই। কিন্তু এই প্রাচীর ঘেরা অজানা অচেনা দেশ হইতে তিনি কোন পথেই বা পালাইবেন? আর একজন স্ত্রীলোকের পক্ষে তাহা কি সম্ভব? সে যেন কোনো এক অজ্ঞাত পুরী। কোনো লোক তাহার সঙ্গে মেশে না। বৃদ্ধা সেবিকাও দিনের কাজটুকু নিয়মিতভাবে সারিয়াই চলিয়া যায়। মহিম আসিল। আসিয়া ভুবন মোহিনীকে প্রণাম করিয়া বলিল, আপনার সঙ্গে আমার গোপনীয় কথা আছে। যদি কোনরূপে উহা প্রকাশ পায় তাহলে আপনার নিখিলকে পৃথিবীতে আর দেখতে পাবেন না। ভুবন মোহিনী করুণ কণ্ঠে বলিলেন, তুমি ডাকাতি হও আর দস্যুই হও, তুমি আবার নিখিলের কোনো অনিষ্ট করো না। মহিম ভ্রুকুঞ্চিত করিয়া বলিল, আমি সে প্রতিশ্রুতি দিতে পারি যদি আপনি আমার কথা মেনে চলে। যা বলবো আপনাকে তাই করতে হবে। কি বলতে চাও তা না শুনে কেমন করে বলবো বাবা? তবে শুনুন, আপনার মনে আছে আপনাদের পাশের গ্রামের হরকুমার মুখুজ্জের কথা? মনে আছে বই কি বাবা। হরকুমার এক সময় একজন গণ্যমান্য তালুকদার ছিলেন। তার ধনসম্পত্তি অনেক ছিল এবং ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভ করতেন। কেমন? হ্যাঁ, আমার বয়স তখন অল্প। আমি সবে নতুন বউ হয়ে ও বাড়িতে এসেছিলাম। আমি সে কথা শুনেছি, সে ঠিক কথা। হরকুমারের মৃত্যুর পর দেখা গেল তার বাড়িঘর তালুক মুলুক সব আপনাদের সরকারে দেনার দায় আবদ্ধ। তা আমি তো জানতাম না। নিশ্চয়ই জানতেন, কিন্তু সব ভুলে গেছে। একদিন আপনার স্বামী আদালতের দখলি পরোয়ানা আর শান্তি সেপাই নিয়ে আমাদের বাড়ি ঘেরাও করলেন এবং আমাদের বাড়ি থেকে বের করে সেই পৈতৃক ভিটা দখল করলেন। মা কাঁদলেন, আপনার স্বামীর পা জড়িয়ে ধরলেন, বললেন যে আপনি আমার পিতৃতুল্য, আমায় রক্ষা করুন। এই অবোধ শিশুকে নিয়ে কোথায় যাই, কে আমায় আশ্রয় দিবে? এইভাবে অনেক মিনতি করলেন, কিন্তু কোনো ফল হলো না। আমি দেখলাম আমার মাকে লাথি মেরে পা ছাড়িয়ে নিতে আপনার সেই পাষণ্ড স্বামীর এতটুকু সংকোচ হলো না। আমি তখন 5 বছরের শিশু। সইল না আমার প্রাণে মায়ের প্রতি অত্যাচার। কোন ছেলেরই বা সয়? আমি কি করেছিলাম জানেন? 5 বছরের শিশু হয়েও সামনে একটা লাঠি পড়েছিল, সেই লাঠি দিয়ে আপনার স্বামীকে আঘাত করেছিলাম। বলেছিলাম, আপনি আমার মাকে মারলেন কেন? তার উত্তর না দিয়ে তিনি তার হাতে চাবুক দিয়ে আমাকে নৃশংস পশুর মতো প্রহার করেছিলেন। আমার সারা গা দিয়ে রক্তের নদী বয়ে গিয়েছিল। এই দেখুন, লক্ষ্য করুন সেই চিহ্ন। এখনো শরীর থেকে সেই দাগ মিলিয়ে যায়নি। মহিম জামা খুলিয়া তাহার পিঠ দেখাইল। ভুবন মোহিনী এতকাল পরেও উহা দেখিয়া শিহরিয়া উঠিলেন। পিঠের উপর এখনো যে গভীর ক্ষতচিহ্ন, কালশিটের দাগ। মহিম আরও বলিতে লাগিল, মা আমার এই নৃশংস দৃশ্য দেখে মূর্ছিতা হয়ে পড়লেন।
তারপর আপনার স্বামী সেই নরাধম পাইকদের হুকুম দিলেন আমাকে আমার মাকে ধরে নিয়ে যেতে। ঠিক সেই সময়ে আমাদের পাশের গ্রামের বিখ্যাত পণ্ডিত কমলাকান্ত সার্বভৌম মশাই যাচ্ছিলেন। তিনি আমাদের এই দুর্দশা দেখে ক্ষোভে দুঃখে উত্তেজিত হয়ে চিৎকার করে বললেন, বাড়ুজ্জে, ব্রাহ্মণীর প্রতি তোমার অপমান বিধাতা সইবেন না, একদিন তোমার শাস্তি ভোগ করতেই হবে। তারপর সেই বৃদ্ধ ব্রাহ্মণ তার পায়ের খড়ম ছুঁড়ে মারলেন। সেদিন দেখেছিলাম একজন প্রকৃত ব্রাহ্মণকে, সেদিন দেখেছিলাম এক নিষ্ঠাবান তেজস্বী পণ্ডিতকে, যার শিরায় টকবক করে ফুটে উঠেছিল ব্রাহ্মণ্য তেজ ও শক্তি। আপনার স্বামী নীরবে নত মস্তকে আর একটি কথা না বলে চলে গেলেন। মহাপুরুষ সার্বভৌম মশাই আমাদের নিয়ে চললেন, আশ্রয় দিলেন তার গৃহে, আমাকে মানুষ করলেন এবং নানা শাস্ত্রবিদ্যা শিক্ষা দিলেন। মৃত্যুর সময় আমাকে একটি কথা বলেছিলেন, ওরে মহিম, তোকেই আশীর্বাদ করি যেন একদিন এসব অত্যাচারীর হাত থেকে নিরীহ লোকদের উদ্ধার করতে পারিস। সেই প্রতিশ্রুতি আমি পালন করতে আরম্ভ করলাম। যেদিন আমার মা স্বর্গে চলে গেলেন তারপর থেকে আমি তাই আজ এখনো অবধি মহিম ডাকাত। মহিম ডাকাতের নামে আজ সরকার পর্যন্ত ভয় পাচ্ছে। তাকে ধরার জন্য কোম্পানি পুরস্কার ঘোষণা করেছে, কিন্তু আমি কখনো ধরা দেব না। আমি তো তোমার উপর কোনো অত্যাচার করিনি মহিম, তবে আমার উপর একই তোমার অবিচার, আর আমাকেও এইভাবে কোথায় আটকে রাখলে তাও বুঝতে পারলাম না। তুমি কি চাও? আমি চাই আপনাদের মতন অত্যাচারী জমিদার ও তালুকদারের হাত থেকে গরিবকে বাঁচাতে। আমাকে আপনার টাকা কড়ি গহনাপত্র যা কিছু আছে সব দিতে হবে। আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি, যদি সেই সব দেন তবে আপনাকে আবার বাড়ি পৌঁছে দেব এবং আপনার ছেলেকে আপনার কোলে ফিরিয়ে এনে দেব, নইলে দেখতে পাবেন তার ছিন্ন মুন্ড। হ্যাঁ, এই কথা বলে রাখলাম। আমার সে অর্থ তোমাকে দিয়ে কি লাভ? কি লাভ সে আপনাকে বলবো না, তবে আমার অর্থ চাই, নতুবা সাধ্য নেই আপনি এখান থেকে উদ্ধার পান। সে হোক না হোক, আমি মরি ক্ষতি নেই, তবু অন্যায়ের জন্যে, অধর্মের জন্যে আমার টাকা কড়ি থেকে তোমার মতো একজন নৃশংস ডাকাতের হাতে এক কানা কড়িও তুলে দেব না। তবে আপনি আপনার ছেলেকেও চান না? না না, যদি ঈশ্বর তাকে রক্ষা করেন তবে সে ঠিক রক্ষা পাবে, নতুবা কেউ তাকে বাঁচাতে পারবে না। আর আমি বেঁচে আমার লাভ কি? আমি এও জানি তুমি আমার স্বামীর বিরুদ্ধে যে সকল কথা বললে তা সত্য নাও হতে পারে। সত্য নয়, আমি এক বর্ণ মিথ্যা বলিনি। না না, আমি ওসব কথা কখনো তো শুনিনি। মহিম ভুবন মোহিনীর দিকে চাহিয়া কি জানি কি ভাবিয়া মৃদু স্বরে কহিল, আমি আপনাকে মা বলেছি, আপনার প্রাণহানি করব না, তবে এ কথা আপনি শুনে রাখুন, আপনার পুত্রের জীবনের আশা ছাড়তে হবে। সে গোয়েন্দার হাতে পড়েছে আর আমাদের দলকে ধরাবার জন্য চেষ্টা করছে, তাকে বাগে পেলেই কেটে ফেলব। এ সংবাদ পাইয়া ভুবন মোহিনী মনে মনে খুব আনন্দিত হইলেন, কিন্তু মুখে কিছু প্রকাশ করিলেন না, বরং নিশ্চিন্ত হইলেন যে নিখিলের জীবন রক্ষার পথ হইয়াছে, সে সরকারের হাতে পড়িয়াছে। মহিম বলিল, আপনাকে আর সারাদিন ভাববার সময় দিলাম, কাল প্রাতে আমি এসে আবার দেখা করব। যদি ভালোই ভালোই সব দেবার ব্যবস্থা করেন তবে কোনো ভয় নেই, আর তা যদি না হয় তবে আপনার বাড়ি ঘর পুড়িয়ে ছাই করে দেব, নইলে আমার নাম মহিম ডাকাত নয়। এ কথা বলিয়া বীর দর্পে একটা হুঙ্কার করিয়া মহিম চলিয়া গেল। বাহির হইতে ভুবন মোহিনী ঘরের দরজায় ঝনাট করিয়া শিকল পড়িবার শব্দ শুনিলেন, আর হুকুম শুনিলেন যে তাহার ঘরের দরজায় 4 জন সিপাইকে দিনরাত পাহারা দিতে হইবে। ভুবন মোহিনী ইহাতে একটুও ভয় পাইলেন না। নিখিল সরকারি গোয়েন্দা পুলিশের হাতে পড়িয়াছে জানিয়া তাহার জন্য তিনি নিশ্চিন্ত হইলেন। তার অদৃষ্টে বিধাতা যাহা লিখিয়াছেন তাহাই হইবে, জীবনের জন্য কিসের ভয়। এদিকে ডেপুটি রামতারণ শ্বশুরের নির্দেশ মতন বাড়ির ভিতর আসিলেন। তাহার স্ত্রী তখন ঘরের বারান্দায় বসিয়া সমবয়সী একটি মেয়ের সহিত গল্প গুজব করিতেছিল। সে সহসা সম্পূর্ণ আকস্মিকভাবে স্বামীকে দেখিতে পাইয়া শিহরিয়া উঠিল এবং তাড়াতাড়ি ঘোমটা টানিয়া দিয়া কাছে আসিয়া মৃদু স্বরে কহিল, এ কি, তোমার অবস্থা এরকম কেন? রামতারণ কহিলেন, ঘরে চলো, একে একে সব কথা বলছি। তোমার মা কোথায়? তিনি পুজোর দালানে।
বাবার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, তিনি পুকুরের ঘাটে একজন লোকের সঙ্গে কথা কইছেন। প্রথমত চিনতেই পারলেন না, তারপর বাড়ির ভিতর আসতে বললেন। সুশীলার মুখ সহসা মলিন হইয়া গেল, কিন্তু সে ক্ষণিকের জন্য। তারপর হাসি মুখে বলিল, চলো। সুশীলা স্বামীকে লইয়া দ্বিতলের একটি কক্ষে প্রবেশ করিল। তাড়াতাড়ি ট্রাঙ্ক হইতে একখানি কাপড় ও জামা বাহির করিয়া দিল। রামতারণ ও সুশীলার একসঙ্গেই পিত্রালয়ে আসিবার কথা ছিল, কিন্তু দৈবক্রমে তাহা হয় নাই। এজন্য রামতারণের ব্যবহার্য ধুতি, জামা ইত্যাদিও তাহার বাক্সে আসিয়াছিল। রামতারণ কাপড় জামা পরিয়া খাটের ওপর ক্লান্তভাবে বসিয়া পড়িল এবং সকল কথা বলিয়া কহিল, বাঁচব বলে তো কোনো ভরসাই ছিল না, ঈশ্বর হাতে ধরে বাঁচিয়েছেন। সুশীলা ব্যস্ত সমস্তভাবে কহিল, দাঁড়াও, তোমার খাবার নিয়ে আসি। সে অল্প সময়ের মধ্যে স্বামীর জন্য গরম দুধ ও জল খাবার লইয়া আসিল। রামতারণ নিশ্চিন্ত মনে নিঃশঙ্কভাবে জল খাবার খাইয়া কহিলেন, আমি একটু ঘুমুই, তারপর অন্য সব কথা হবে। এ কথা বলিতেই সুশীলা স্বামীর জন্য শয্যা প্রস্তুত করিয়া দিল। রামতারণ ঘুমাইয়া পড়িলেন। সুশীলা প্রথমেই পূজার দালানে আসিল। আসিয়া দেখিল তাহার মা কাত্যায়নী দেবী পূজা সারিয়া উঠিবার উদ্যোগ করিয়াছেন। সুশীলা একবার চারিদিক লক্ষ্য করিয়া কহিল, মা, শোনো, তোমাদের জামাই এসেছেন। তারপর একে একে স্বামীর নিকট যেমন যেমন শুনিয়াছিল সব কথা বলিল। কাত্যায়নী দেবী আবার পুজোর আসনে বসিয়া পড়িলেন। তাহার মুখে কে যেন কালি মাখাইয়া দিয়াছে। খানিকক্ষণ পরে কাত্যায়নী দেবী বলিলেন, যা সুশি, তুই জামাইয়ের কাছে যা। সরকারি গোয়েন্দার ভয়ে কর্তা অস্থির। তারপর শুনেছেন যে জামাই মহিমের দল ধরবার জন্য ঢাকা থেকে মুলুকে আসছে। জানি না কি হবে, মা কালী জানেন।